স্বাধীনতা দিবস আসছে। আমরা একটু পিছনের দিকে হাঁটি। ভারতবর্ষ পরাধীন হয়েছিল বলতে পারা যায় 23শে জুন 1757। আমরা আজ একটা গল্প শোনাবো, সেই ইতিহাসের পাতা থেকে বাস্তব সত্য গল্প, কথা, সত্যি কাহিনী। সেই গল্পের প্রধান চরিত্র হচ্ছে ক্লাইভকে যারা সঙ্গ দিয়েছিলেন, দেশের স্বাধীনতাকে যারা ব্রিটিশের হাতে তুলে দিয়েছিলেন, তাদের মধ্যে খুব পরিচিত চরিত্র বলা হয় মির্জাফর। কিন্তু তাদের মধ্যেও জগৎ শেঠ, উমিচাঁদ এরা ছিলেন। আজকে আমরা একটা অজানা ইতিহাস পড়ব, উমিচাঁদ। পলাশির যুদ্ধে উমিচাঁদের স্বপ্নভঙ্গ আর বাকিদের পরিণতি, এটা হচ্ছে হেডলাইন। ইতিহাস কি বলছে? আমরা কোনো গল্প কথা পড়ি না, প্রকৃত ইতিহাসের পাতা থেকে তুলে আনা হয়। যে তথ্যসূত্রটি আমরা পাচ্ছি সেটি হচ্ছে তপনমোহন চট্টোপাধ্যায়ের পলাশির প্রান্তরে ইতিহাস বই থেকে। এটি প্রথম প্রকাশ হয়েছিল 1953 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 63 বছর আগে। আমরা এবার আসা যাক, আমরা আসব গল্পটার মধ্যে। ওই দিন বিকেলবেলা, মানে সিরাজদৌল্লা পরাজিত, সিংহাসনে বসছেন মির্জাফর, ক্লাইভ বসে আছেন দরবার হল, নবাবের দরবার। সেখানে মির্জাফর নবাব হিসেবে সিংহাসনে বসবেন। ওই দিন বিকেলবেলা নবাব মির্জাফরের প্রথম দরবার বসল। মির্জাফর ছেলে মানুষই আবদার করলেন, স্বয়ং কর্নেল সাহেব তাকে হাত ধরে বাংলার মসনদে বসিয়ে না দিলে তিনি কিছুতেই গদি চড়বেন না। ক্লাইভ আর কি করেন, নিজের জায়গা ছেড়ে উঠে এসে মির্জাফরের হাত ধরে নিয়ে গিয়ে তাকে বাংলার মসনদে বসিয়ে দিলেন। দরবার শেষ হলে মাতব্বরদের সামনে নবাব সিরাজদৌল্লার রাজকোষ খোলা হলো, রাজকোষ ভাণ্ডার। উমিচাঁদের রিপোর্ট মতো ততটা কিছু পাওয়া গেল না, তবে ক্লাইভকে খুব বেশি নিরাশ হতে হয়নি। ক্লাইভকে খুব বেশি নিরাশ হতে হয়নি। তার একার ভাগেই প্রায় 21 লাখ টাকা উঠল। ভাবুন, আজ 2026 সাল, $1 মানে হচ্ছে প্রায় 96 টাকা। 1 কেজি চাল 50 টাকা পর্যন্ত পৌঁছে গেছে, সাধারণ চাল। সেই সময় 1757 সাল, কত বছর আগে, সেই 1757 সালে সিরাজদৌল্লার রাজকোষ থেকে, নবাব ভাণ্ডার থেকে, নবাবের কোষাগার থেকে যে টাকা, সোনা, দানা, মণি, মাণিক্য, হিরে উদ্ধার হচ্ছে, তার ভাগ বাটোয়ারা চলছে। ক্লাইভ পেলেন 21 লাখ টাকা। ভাবতে পারছেন আজকের দিনে সেটা কত দাঁড়ায়? অর্থাৎ নবাব সিরাজদৌল্লার নবাবের রাজকোষ থেকে ক্লাইভের ভাগে জুটল 21 লাখ টাকা। তার উপর নবাব মির্জাফর খুশি হয়ে নগদ 1.5 লাখ টাকা আর সমস্ত 24 পরগনার মালিকানা সত্ত্ব ক্লাইভকে বকশিস করে দিলেন। ক্লাইভ কোম্পানির কর্মচারী থেকেও কোম্পানির জমিদার হয়ে বসলেন। সেই জমিদারির খাজনা বাবদ ক্লাইভ মৃত্যুকাল পর্যন্ত কোম্পানির কাছ থেকে প্রতি সালে 4 লাখ টাকা করে আদায় করে পেয়েছিলেন। ক্লাইভ মারা গেলে সে জমিদারি কোম্পানির রাজস্বের অন্তর্ভুক্ত হয়। উত্তরকালে এসব টাকা কড়ি নেওয়ার বিষয় তদন্ত করবার জন্যে পার্লামেন্ট এক কমিটি বসিয়েছিলেন। কমিটির কাছে অভিযোগের উত্তর দিতে দিতে চড়া মেজাজে ক্লাইভ টেবিল থাবড়ে বলেছিলেন, সভাপতি মহাশয় এবং উপস্থিত সভাবৃন্দ,
আমি আমার তখনকার সংযমের কথা ভেবে এখন একেবারে আশ্চর্য হয়ে যাচ্ছি। যখন নবাবের ধন দৌলত আমার পায়ের নিচে, যখন মির্জাফর থেকে আরম্ভ করে রাজ্যের সমস্ত আমির ওমরাহ আমার হাসি মুখ দেখার জন্য মাথা নত করে দাঁড়িয়ে, তখন আমি সিরাজদৌল্লার তোষাখানা থেকে নিজের জন্যে মাত্র 21 লাখ টাকা নিয়েছিলাম। আমি কি করে যে তখন নিজের লোভ সামলেছিলাম তা শুধু ভাবতে গিয়েই এখন অবাক বনে যাচ্ছি। ভাগাভাগি তো একরকম হয়ে গেল। এখন উমিচাঁদকে নিয়ে কি করা যায়? ক্লাইভের সাকরেদ লুক স্ক্র্যাপটন ভার নিলেন তিনি উমিচাঁদকে সব কথা খুলে বলবেন। উমিচাঁদের ভাগে কি এলো? মির্জাফর নবাবই পেলেন, নবাবের মসনদে বসলেন। ক্লাইভ 21 লাখ টাকা প্লাস 1.5 লাখ টাকা প্লাস উত্তর 24 পরগনার জমিদারি। তাহলে অন্যতম ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতক উমিচাঁদ কি পেলেন? ক্লাইভের সাকরেদ লুক স্ক্র্যাপটন সাদা কাগজে লেখা দলিলখানা নিয়ে গিয়ে সেটাকে উমিচাঁদের নাকের উপর ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, দেখো হে উমিচাঁদ, দলিল পড়ে দেখছি তোমার ভাগে তো একেবারে শূন্য বখরা। শুনে তো উমিচাঁদ একেবারে তার মুখ দিয়ে আর কথা সরে না। মুখের যা চেহারা হলো তা আর বর্ণনা করা যায় না। উমিচাঁদ বীর করে কেবলই বলতে লাগলেন, লাল কাগজ, লাল কাগজ। ক্লাইভ এসে স্নেহ ভরে উমিচাঁদকে সান্ত্বনা দিতে লাগলেন। শেষে তীর্থযাত্রা করতে উপদেশ দিয়ে বাড়ি ফিরে গেলেন। বলে গেলেন উমিচাঁদকে, তীর্থে গেলে অনেক শান্তি পাওয়া যাবে। উমিচাঁদ সত্যি সত্যি ব্যর্থ মনোরথ হয়ে তীর্থযাত্রা করলেন। তীর্থক্ষেত্রে বসে বসে তিনি কি ভাবতেন আমরা কেউই জানি না। মনে পড়ত কি, তিনি একদিন নবাব সিরাজদৌল্লাকে ইংরেজদের সঙ্গে ভাব রাখার জন্যে আশ্বাস দিয়ে বলেছিলেন। ইংরেজদের আশ্রয়ে তিনি 40 বছর ধরে বাস করে দেখেছেন, ইংরেজ কখনো কথার খেলাপ করে না। উমিচাঁদকে শূন্য হাতে তীর্থযাত্রায় বের হয়ে এটা ভাবতে হয়েছিল। তিনি সিরাজদৌল্লাকে পরামর্শ দিয়েছিলেন ইংরেজদের সাথে সম্পর্ক রাখুন। তবে তীর্থে গিয়ে উমিচাঁদ খানিক শান্তি পেয়েছিলেন বলেই মনে হয়। কেননা দেখা যাচ্ছে তীর্থ থেকে ফিরে এসে উমিচাঁদ নিজের হাতে এক উইল লেখেন। সেই উইলেতে তিনি অনেক দাতব্য করতে গিয়েছিলেন, অর্থাৎ দান করে গিয়েছিলেন। 1758 সালে মাত্র 1 বছরের মধ্যেই নিঃসন্তান উমিচাঁদ কলকাতাতেই মারা গেলেন। তার শালক ও এক্সিকিউটর হুজুরিমল 1760 সালে উমিচাঁদের এস্টেট থেকে দানের টাকা বিলেতের কোনো কোনো প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়ার জন্য কলকাতা কাউন্সিলের প্রেসিডেন্ট সাহেবের হাতে তুলে দেন। উমিচাঁদের সঙ্গে এই দাগাবাজি, এই ঠগবাজি ব্যাপার নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের এক তদন্ত কমিটি যখন ক্লাইভের উপর দোষারোপ করবার চেষ্টা করেন, তখন ক্লাইভ কমিটির মুখের উপরই জোর গলায় বলে দিলেন, আরে মশাই থামুন থামুন, অবস্থা বুঝেই তো তার ব্যবস্থা। আপনারা জানেন না তো উমিচাঁদ কি ভীষণ ধরিবাজ। তেমন অবস্থাতে পড়লে আমি একবার কেন 1000 বার ওই একই কর্ম করতে এখনো প্রস্তুত। জবাব শুনে কমিটির মেম্বাররা চুপ করে গিয়েছিল। ধর্ম বিসর্জন দিয়ে মির্জাফর বাংলার নবাবী গদি দখল করলেন। মানিক দিয়ে শুধু কাঁচই পেলেন। নবাব তিনি হলেন, কিন্তু হিরে পেলেন না, নবাবই পেলেন না। আসল নবাব যে কে হলেন সে বিষয়ে ইতিহাস সবার জানা। এবার দেখা যাক, এই যে পলাশীর যুদ্ধ 23শে জুন পরাজিত হয়েছিলেন সিরাজদৌল্লা, যারা ক্লাইভের পক্ষে ছিলেন বা ক্লাইভের কি হয়েছিল, সিরাজদৌল্লার শেষ কি হলো, তার আগে পলাশী যুদ্ধের প্রধান কজন নায়ক উপনায়কদের কি দশা হলো
সে কথাটা এখানে সংক্ষেপে সেরে নেওয়া ভালো। মির্জাফর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে সকলের কাছে ঘৃণ্য অস্পৃশ্য হয়ে 1765 সালে মারা গেলেন। তার ছেলে মিরন, যিনি নবাবীর লোভে সিরাজদৌল্লার বংশের একটি ছেলেকেও জ্যান্ত রাখেননি, সবাইকে এক এক করে হত্যা করিয়েছিলেন, তিনি বজ্রাঘাতে প্রাণ দিলেন। দুর্লভ রাম মির্জাফর আর মিরনের হাতে পড়ে নাস্তানাবুদ হয়ে সর্বশান্ত হলেন। অবশেষে ইংরেজদের সাহায্যে কোনো রকমে প্রাণে বেঁচে গিয়ে কলকাতায় পালিয়ে গেলেন। নন্দকুমারকে শেষ পর্যন্ত ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল। ওয়াটস কোম্পানির কাছ থেকে বরখাস্ত হয়ে বিলেতে পালিয়ে মনের দুঃখে সেখানে মারা গেলেন। স্ট্যাপটন জাহাজডুবি হয়ে মারা গেলেন। স্বয়ং রবার্ট ক্লাইভ ব্যারন অফ প্লাসি হয়েও কি দুঃখে জানি নে নিজের হাতে গলার খুর চালিয়ে 1774 সালের 22শে নভেম্বর আত্মহত্যা করলেন। বেচারি অ্যাডমিরাল ওয়াটসন কলকাতার জল হাওয়া সহ্য করতে না পেরে পলাশি যুদ্ধের মাস 2 পরেই সেন্ট জনসের গোরস্থানে মাটি নিয়ে নিলেন। এই হচ্ছে পলাশির যুদ্ধের বিশ্বাসঘাতকদের পরিণতি এবং উনি চাঁদের পরিণতি। ধন্যবাদ। আবার পরে একদিন ইতিহাসের পাতা থেকে।